This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই দেখুন টপ 10 ব্রেকিং। কল্যাণী গণধর্ষণে সাজা ঘোষণা। ব্রেকিং নাম্বার 1, 1 নম্বর ব্রেকিং। কল্যাণী গণধর্ষণে সাজা ঘোষণা। 7 অভিযুক্তর 20 বছরের জেল। বেকসুর খালাস কাঁচরাপাড়ার বাসিন্দা রাহুল রায়। 2024 অক্টোবর মাসে স্বামীর সামনেই গণধর্ষিতা হয়েছিলেন মহিলা। 2 নম্বর ব্রেকিং। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। গ্রুপ সিতে শূন্য পদ 2989, গ্রুপ ডিতে শূন্য পদ 5488। 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। 3 নম্বর ব্রেকিং। কালকের মধ্যেই চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ। সুপ্রিম কোর্টে জানালো স্কুল সার্ভিস কমিশন। দাগিরা অ্যাডমিট কার্ড পেলেও বাতিল হবে পরীক্ষা। কোনো ক্রমে দাগিরা পরীক্ষা দিলেও প্রার্থীর পরীক্ষা বাতিল। সুপ্রিম কোর্টে এই বয়ান রেকর্ড করাতে হলো এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। 4 নম্বর পরবর্তী ব্রেকিং। আরজিকর দুর্নীতি তদন্তে ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। সাক্ষী হিসেবে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ কলকাতার ডেপুটি মেয়রকে। পরবর্তী ব্রেকিং। মহুয়া মৈত্রের মন্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে তোলপাড়। অনুপ্রবেশকারী ঢোকায় দায় কেন্দ্রের, মন্তব্য তৃণমূল সাংসদের। বলেন ব্যর্থতার জন্য অমিত শাহের মাথা কাটা উচিত। এরপরই একাধিক থানায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগ বিজেপির। 6 নম্বর ব্রেকিং। প্রধানমন্ত্রীর মাকে টেনে কুকথা বলার প্রতিবাদ। পাটনায় কংগ্রেস অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড। বিহারের আঁচ এসে পড়েছে কলকাতাতেও। বিধান ভবনে বিজেপির তাণ্ডব। পরবর্তী ব্রেকিং। বীরভূমের অন্তঃসত্ত্বাকে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ। সোনালী বিবির মামলায় প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। নোটিশ জারি করলেও জবাব দেয়নি কেন্দ্র। সুপ্রিম কোর্টে সওয়াল আইনজীবী প্রশান্ত ভূষণের। এই সংক্রান্তই পরবর্তী ব্রেকিং। নাগরিকত্ব যাচাই না করে পুশব্যাক কেন? নির্দিষ্ট ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি বলে সন্দেহ করা ঠিক নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 7 দিনের মধ্যে এই প্রশ্নে কেন্দ্রের হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী ব্রেকিং। আমেরিকায় এখন থেকে পার্সেল পাঠাতে হলেও দিতে হবে শুল্ক। ভারতীয় মুদ্রায় 70,000 টাকা পর্যন্ত পার্সেলে এতদিন ছাড় দিত আমেরিকা। এবার সেই ছাড় তুলে দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 10 নম্বর এবং শেষ ব্রেকিং টপ 10-এর। এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় চূড়ান্ত চার্জশিট। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরের সহ 28 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। চূড়ান্ত চার্জশিটে অডিও ভিডিও ক্লিপের উল্লেখ করা হয়েছে। এটা উত্তরবঙ্গের চা বাগানের ছবি। ছবিগুলো দেখে আপনার কেমন লাগছে? আমি তো প্রায় ভাষা হারিয়ে ফেলছি, বিশ্বাস করুন। এমনিতেই মানুষের জীবনে এখন প্রত্যেক দিন যুদ্ধ, প্রতিনিয়ত জীবন যুদ্ধ। আর এই ছোট্ট ছোট্ট শিশু, ওদের অবস্থা দেখলেন? ওরা খাঁচাবন্দি, একদম খুদে। জীবন কি এখনো ওরা বুঝেই উঠতে পারেনি।
বোঝার ক্ষমতাও হয়নি, কিন্তু এই বয়সেই বুঝে ফেলতে হয়েছে তাদের যদি বাঁচতে হয় তাহলে বন্দি থাকতেই হবে। মাঠে ঘাটে ঘোরা, রাস্তাঘাটে খেলা, বাড়ির বারান্দায় নিশ্চিন্তে গড়াগড়ি, কোনোটাই দেওয়ার জো নেই, সব বাদ। এখন ওদের জায়গা ঠিক করাই আছে। বাবা মায়েরা যখন কাজে যান, মানে চা বাগানে, শ্রমিক মহল্লায় যখন কাজে যান, তারা চা বাগানগুলোতে পাতা তুলতে যান, তখন এই খাঁচাগুলোতে ঢুকিয়ে দেওয়া হয় এই শিশুদের। খোলা বাতাসে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেওয়ার উপায় কি আছে? দেখুন প্রতিবেদন। সন্ধ্যার ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র, আর তাই শিশুদের সুরক্ষার কথা ভেবেই এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে দাইমা থাকছেন এবং শিশুদের দেখাশোনা করা হচ্ছে। নিরুপায় হয়েই এই ধরনের ব্যবস্থা। এই ছবি থেকে পরিষ্কার যে মানুষের মনে চিতাবাঘের আতঙ্ক কতটা বাসা বেঁধেছে। यहाँ पर चीता, हाथी सबका डर हो गया है। किस समझ आ जाता है, कुछ समझ में नहीं आता है। चीता अगले साल ही एक बच्चा को घायल पूरा मार के उसका मुंडी सुंडी सब अलग अलग कर दिया था, इसीलिए रखते यहाँ पर जाते हैं। এটা যারা কাজ করে ওদের বাচ্চা রাখা হয়, মানে এই গাড়িটিতে করে ঘুরে ঘুরে, হ্যাঁ, যেখানে যেখানে কাজ হয় সেখানে সেখানে নিয়ে যায়। এদের জীবন এখন এটাই, খাঁচার মধ্যে হাসি কান্না খেলাধুলো সব। দিনভর ওদিকে মায়েরা পাতা তুলতে ব্যস্ত, এদিকে এরা খাঁচার মধ্যে বন্দি। এটাই স্বাভাবিক, এটাই রুটি। শ্রমিকদের অভিযোগ বন দপ্তর শুধু আশ্বাস দিয়েই খাদ্য, কিন্তু এই যে যখন তখন চিতাবাঘ ঢুকে পড়ছে এলাকায়, তা আটকানোর কোনো পথই নেই, উদ্যোগও নেই বলে অভিযোগ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাগানে কাজ করতে নামতে হচ্ছে তাদের। সন্ধে নামলে কারোর পথে ঘাটে থাকার সাহস নেই। টোপ ফেলে মাঝে সাঝে চিতাবাঘ ধরার কাজ হয় ঠিকই, কিন্তু তাতে বিপদ কাটে না। পরদিন আবার আতঙ্ক ঘিরে ধরে। প্রমাণ চোখের সামনে। এদিনই মেটেলের ইংডং চা বাগানে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কান ফাটানো গর্জন। দেখা যায় এক শ্রমিকের বাড়ির কুয়োর ভেতর ছটফট করছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। সে কি হুঙ্কার! সেও তখন বন্দী, কুয়ো থেকে বেরোনোর পথ না পেয়ে অস্থির। রাতে শিকারের খোঁজে সম্ভবত বস্তি এলাকায় ঢুকেছিল চিতাবাঘটি। অন্ধকারে কোনোভাবে পড়ে যায় কুয়োর ভিতর। তারপর আর কি, তর্জনে গর্জনে কান পাতা দেয়। কুয়োয় বন্দি চিতাবাঘকে না হয় এই যাত্রা সহজেই বাগে পেয়ে গিয়েছে বন দপ্তর, কিন্তু সব সময় তো তা হয় না। চা বাগানে থাকা মানুষগুলি কিসের ভরসে তাহলে বাচ্চাদের খোলা জায়গায় রেখে যাবেন? কি করে তাদের দেবেন একটা সুস্থ স্বাভাবিক জীবন? একটা সময় বলা হয়েছিল চা বাগান সংলগ্ন এলাকাতেই হবে বাচ্চাদের রাখার ক্রেশ, কিন্তু কোথায় সেসব? यहाँ पर तो क्रेश हाउस बना है, हाँ, तो उसमें क्यों नहीं रखते हैं? उधर आदमी ठीक से घर भी नहीं बना है ना ठीक से अच्छा, देखने के लिए, इसीलिए वहाँ पर नहीं अच्छा नहीं बना, इसलिए कोई नहीं जाता है वहाँ पर। नहीं जाता है। ক্রেশ তো স্বপ্ন, বাস্তব এটা এই খাঁচা। কথায় বলে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে, কিন্তু বন্যদের জন্য বনও আর প্রায় নেই। তাদের জায়গা কমতে কমতে শেষ হয়ে যাওয়ার দশা। তারা উপায় না পেয়ে খাবারের খোঁজে ঢুকে পড়েছে লোকালয়ে চা বাগানে। আর শিশুরা মায়ের কোল নয়, তাদের জন্য বরাদ্দ এই খাঁচা। এটাই তো তাদের বাঁচিয়ে রেখেছে। খোলা আকাশ বাতাস তাদের জন্য নাকি?
কোনো টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যাকে বলে চিহ্নিত দুর্নীতিগ্রস্ত মানে দাগি এসএসসি পরীক্ষায় বসতে পারবে না। সুপ্রিম কোর্ট নিজের এই বয়ান সুপ্রিম কোর্টে আজকে রেকর্ড করাতে বাধ্য হয়েছেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী, সুপ্রিম কোর্টের দুই বিচারপতি কেন এই বয়ান কল্যাণবাবুকে দিয়ে রেকর্ড করালেন? এই প্রশ্ন আপনার মনে জাগবে না? ফের বেনজল ঢুকে পড়ার আশঙ্কা থেকেই কি রেকর্ড করাতে হলো? গতকাল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে সব থেকে স্ট্রাইকিং যে পর্যবেক্ষণটা ছিল সেটা কি ছিল জানেন? আরেকবার বলে দিই আপনাদের, মন্ত্রীদের পছন্দের প্রার্থী, হ্যাঁ তার মানে মন্ত্রীদের নিজেদের লোক, মন্ত্রীরা লোক ঢোকাতে চেয়েছে, আগেও চেয়েছে, এখনো চাইছে, হ্যাঁ কোট আনকোট মন্ত্রীদের পছন্দের প্রার্থী। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল এটা। ফের রাজ্যের নয়নমণিদের অর্থাৎ ব্লু হোয়াইট বয় যারা চাকরিতে ঢোকানোর চেষ্টা হচ্ছে, এটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। মন্ত্রীদের পছন্দের প্রার্থী রয়েছেন, কায়েমি স্বার্থ ছাড়া রাজ্য এই আবেদন করতেই পারে না যে অযোগ্যদেরও বসার সুযোগ দেওয়া হোক। এই আবেদন কায়েমি স্বার্থ ছাড়া রাজ্য করতেই পারে না, এটা বলছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কেন সুপ্রিম কোর্ট বলল একথা? সুপ্রিম কোর্টকে অবাক করেছে দাগিদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার আর্জি নিয়ে রাজ্য যেভাবে হাইকোর্টে গিয়েছিল সেই বিষয়টা। রাজ্যের কাছে এই প্রশ্নটাই সরাসরি রেখেছে সুপ্রিম কোর্ট। কেন রাজ্য দাগিদের ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে হাইকোর্টে গিয়েছিল এই আর্জি নিয়ে? রাজ্যের কাছে এর জবাব আছে? ছিল কোনোদিন? উত্তরটা পেয়ে যাবেন যোগ্য চাকরিহারাদের কাছে, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েও এই অযোগ্যদের জন্য, এই টেন্টেডদের জন্য, এই দাগিদের জন্য তাদের চাকরি হারিয়েছেন এবং নিজের ভবিষ্যৎ হারিয়ে ফেলেছেন প্রায়। ফের নতুন করে যোগ্যতার পরীক্ষায় বসতে হবে যোগ্যদেরও। রাজ্য যে অযোগ্যদের প্রথম থেকে বাঁচাতে চেয়েছে, দেখুন এটা আজকে একদম একটা ওপেন সিক্রেট, আমি আপনি সবাই জানে। আমরা জানতাম যে সরকার আইনের রক্ষক, এখন উল্টে গেছে। এখন সাধারণ মানুষ আইনের রক্ষক, সরকার কখন আইন ভাঙছে, প্রশাসন কখন আইন ভাঙছে সেটা সাধারণ মানুষ লক্ষ্য রাখছে। সুপ্রিম কোর্টের মুখ থেকেই আমরা এই কথাটা বার করতে পারলাম, আনটেন্টেড ইনোসেন্ট। তার মানে ওনারা নিজেরাই বলছেন যে আমরা আনটেন্টেড ইনোসেন্ট, আমরা নির্দোষ, আমরা লোকের দোষের আমরা শাস্তি পাচ্ছি, তাহলে পরের দোষের শাস্তি আমরা কি করে পেতে পারি? আমরা সম্পূর্ণভাবে নিরপরাধ, আমরা দাগী নই এবং আমাদের আজকের এই মানসিক, শারীরিক এবং আর্থিক অবস্থার জন্য দায়ী এই পর্ষদ, এই কমিশন, এই সরকার। ফ্রেশার্সদের সাথে আমাদেরকে মানে পরীক্ষায় বসিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, এত বছর চাকরি করার পর সেই চাকরিটা চলে যাওয়ার আমাদের একটা মানসিক যন্ত্রণা, আমরা একটা কষ্টের মধ্যে আছি। সেখানে আবার আমাদেরকে স্কুলেও যেতে হচ্ছে, খাতা দেখতে হচ্ছে, স্টুডেন্টের সিলেবাস শেষ করতে হচ্ছে, আবার সামাজিক যন্ত্রণা আছে, এরপর আরো যন্ত্রণা আছে যে আমাদের আর্থিক। মানে আমরা যদি এই পরীক্ষা দিয়ে না পাই তাহলে আমার চাকরিটা হবে না। এসএসসি যদি আরেকটু আগে এই চাল কাঁকড় বাছার কাজটা করতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। রিভিউ পিটিশনও খারিজ হয়েছে। আমি শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল, এবং সেই লিস্ট জেলায় জেলায় পাবলিশ করুন। না করতে পারলে আমাদেরকে দিন, আমরা জেলার সবথেকে জনবহুল এলাকাগুলোতে পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো, আপনাদের সামনে তুলে ধরবো। সুকান্তর এই বক্তব্যকে তৃণমূল রাজনৈতিক ভাষ্য, পলিটিক্যাল ন্যারেটিভ বলে দেখে দিতেই পারে, কিন্তু শাসক দল দায় এড়াতে পারে না। সাধারণ মানুষও তো তাই বলছেন। অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে নিস্তার পেতে পারে না রাজ্য, নিস্তার পেতে পারে না শাসক দল, নিস্তার পেতে পারে না এসএসসি। তৃণমূলের টপ টু বটম, মানে দলের মাথা থেকে শুরু করে একদম তৃণমূল স্তর পর্যন্ত পাড়ার নেতারাও এই চাকরি যাওয়ার জন্য বিরোধীদের দিকে তোপবর্ষণ করছেন এবং আঙুল তুলেছেন বারবার। এমনকি হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকেও গালমন্দ করেছেন তারা। আমরা চাই এই জটিলতার অবসান হোক,
কিন্তু এক শ্রেণীর রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মা, এই রামবামের যৌথ প্রেতাত্মা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, আমরা যখন লক্ষ লক্ষ চাকরি দেওয়ার ব্যবস্থা করছি, রোজ কোর্টে গিয়ে একটা করে কেস করে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছি। আমি কোর্টকে দোষ দিই না, আমি দোষ দিই সেই রাজনৈতিক নেতাদের। লজ্জা করে না? তোমার ঘরে খাবার অভাব নেই, তাই তুমি অন্য বেকারদের সমস্যা বুঝবে কি করে? কৌশল যেটা ছিল ওনার, সেটা হচ্ছে আমি 5,500 বা 6,000 মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম। আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম। তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন, তার বড় বড় অ্যাডভাইসার, তার মধ্যে সুপ্রিম কোর্টের কিছু লোকও আছেন, তারপরে কিছু প্রাক্তন জজ আছেন, আরও কিছু লোক আছেন যাদের নাম আমি সবার এক্ষুনি বলতে পারছি না, কিন্তু আমি জানি তারা তাকে অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন, তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। এরা জানে সমস্যাটা জিয়ে থাকলে এদের পলিটিক্যাল লাভ, তাই ওই ফিরদৌস, শামীম, বিকাশবাবুরা আর এইদিকে অভিজিৎ গাঙ্গুলির মতো ব্যক্তিত্বরা তারা যেন তেন প্রকারেণ এই দীর্ঘসূত্রিতাটাকে জিয়ে রাখতে চান, কারণ তাতে তাদের পলিটিক্যাল বেনিফিট আছে। তৃণমূলের মুখপাত্ররা এখনো এর মধ্যে বিরোধীদের পলিটিক্যাল বেনিফিট মানে রাজনৈতিক লাভ বা রাজনৈতিক ফায়দার কথা বলেই চলেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, সে তো উল্টে তৃণমূলের মন্ত্রীদের স্বার্থের কথা বলছেন। সেখানকার বিচারপতিরা মন্ত্রীদের লোকজনদের চাকরিতে ঢোকাতে এবং তাদের বাঁচাতেই পুরো নিয়োগ ব্যবস্থাটা, সিস্টেমটায় সমস্যা ঘটে গেছে। এটাই তো সুপ্রিম কোর্ট ইন অ্যাজ মেনি ওয়ার্ডস সম্ভব বলার এবং বোঝানোর চেষ্টা করছেন। তৃণমূল কি এবার সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও তাহলে আঙুল তুলবে বা কথা বলবে? অন্তত এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, এসএসসির আইনজীবী, আজ আদালতে যা যা বলতে হয়েছে সেগুলো শুনুন। কি যদি এগুলো বলতে হচ্ছে মানে কিন্তু প্রমিস করতে হচ্ছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এগুলো বলা মানে তাদের বয়ান যেটা রেকর্ডেড হচ্ছে সেটা এসএসসির বয়ান রেকর্ডেড হচ্ছে, ভবিষ্যতে এই বয়ান মানতে হবে, এটা সুপ্রিম কোর্টের নথিবদ্ধ। যদি চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ঘটনাচক্রে কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত মানে টেন্টেড ক্যান্ডিডেট, সে যদি ভুল করেও কোনোভাবে অ্যাডমিট কার্ড পেয়ে যায়, তার পরীক্ষা বাতিল হবে। পয়েন্ট 1, পরীক্ষার পর ধরা পড়লেও খারিজ করা হবে পরীক্ষা। কেউ জানতে পারলে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট অন রেকর্ডকে চিঠি লিখে জানান। মানে উদাহরণ ধরুন, আপনি জানতে পারলেন যে এমন একজনের নাম যে আগের বারে দুর্নীতিগ্রস্ত এবং দাগী, তার খবর যদি আপনি পান যে এবার সে অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, তাহলে আপনি একে জানাতে পারেন সেটা। চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশে আদালত 7 দিন সময় দিয়েছিল, এসএসসি শনিবারই সেই তালিকা প্রকাশ করবে। সুপ্রিম আদালতে কথা দিয়েছে এসএসসি। এরপর যে প্রশ্নটা ওঠে, অযোগ্য যখন চিহ্নিত হয়েই গেছে তাহলে যোগ্যদের পরীক্ষায় বসতে হবে কেন? এই কেনর জবাব শীর্ষ আদালত ইতিমধ্যেই দিয়েছে। যাদের যোগ্য বলা হচ্ছে তাদের মধ্যেও যে অযোগ্য মিশে নেই, শীর্ষ আদালত সে ব্যাপারে কিন্তু নিশ্চিত হতে চায়। নিশ্চিত নয় এখনো পর্যন্ত, অর্থাৎ যাদের যোগ্য বলা হচ্ছে এমন হতেই পারে যে তাদের মধ্যেও কিছু অযোগ্য ঢুকে বসে আছে। মানে কোট আনকোট যোগ্যরাও সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্তত সব যোগ্য কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। আচ্ছা, এর দায়টাও কি বিরোধীদের নিতে হবে, শামীমবাবুদের নিতে হবে? শাসক তৃণমূল ধোয়া তুলসী পাতা? যখন যোগ্য অযোগ্য প্রমাণিত হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশন লিস্ট পর্যন্ত পাবলিশ করবে, তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিল তারা কেন ক্ষতিগ্রস্ত হবে? তারা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেবে? কেন তাদের জন্য কোনো অর্ডিন্যান্সের ব্যবস্থা হবে না? সিবিআই তদন্তে যারা টেন্টেড তারা যদি বাতিলের খাতায় হয়, তাহলে ওই সিবিআই তদন্তে যারা যোগ্য তারা কেন পরীক্ষা দিয়ে আবার নিজের যোগ্যতা প্রমাণ করবে? যারা টেন্টেড বাকিরা আনটেন্টেড, সেই থাম্ব রুলকে মান্যতা দিয়ে কেন তাদেরকে নির্দোষ বলে তাদেরকে জানানো হলো না? তাদের এই দাবি অত্যন্ত মানবিক দাবি। তো চাল এবং নুড়ি কাকড় যদি আলাদাই করা যায়, তাহলে পরে এতদিন এত কিছু হলো কেন? কেন শিক্ষকরা দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসবেন? তৃণমূল কংগ্রেস সরকার
এটাই করছে যে গাধা জল খায় ঘোলা করে খায়, নাকি এর মধ্যেও কোনো দূর অভিসন্ধি আছে? যদি ডিফাইন করা যেত যে না, ওই চিহ্নিত দাগির বাইরে সকলেই অদাগী, তাহলে তো সেগ্রিগেশনই হয়ে যেত, তাহলে তো আর নতুন পরীক্ষার দরকারই হতো না। কে চোর সেটা ডিটারমিন করা যাচ্ছে না। যদি অযোগ্য তালিকা অর্থাৎ যারা দাগী তাদের যদি তালিকা পেশ করতে বলা হয়, তাহলে স্বাভাবিকভাবেই যারা বেদাগ তাদেরকে তো চাকরি দেওয়ার দরকার। এই সুযোগে পশ্চিমবঙ্গ সরকার নিজেকে কিন্তু শুধরাতে পারে। এখানে দু ধরনের বেনিফিশিয়ারি রয়েছে, এক হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছে, আর একটা হচ্ছে যারা অর্থ পেয়ে বেনিফিট হয়েছে। ফলে দু ধরনের বেনিফিশিয়ারি রয়েছে, যারা বেনিফিটেড হয়েছেন চাকরি পেয়ে তাদের তালিকা বেরোচ্ছে, কিন্তু যারা অর্থ পেয়ে বেনিফিটেড হলেন সেই বেনিফিশিয়ারি লিস্ট কবে আসবে? আমরা দল মতের ঊর্ধ্বে উঠে সকলে এই শিক্ষকদের পাশে থাকুন, এটা রাজ্যবাসী চেয়েছিল। রাজ্যবাসী দেখলো আসলে কারা এদেরকে নিয়ে রাজনীতি করছে। তাহলে তো আর 1, 2, 3, 4 করে আইডেন্টিফাই করবে না। ব্যর্থতা সরকারের, ব্যর্থতা এসএসসি, ব্যর্থতা বোর্ডের। আপনি আপনার অন্যায়, ভুল, দুর্নীতি আপনার লোকদের সেটাকে শুধরিয়ে আপনি আপনার ভাবমূর্তিকে মানুষের কাছে প্রমাণ করতে পারেন। সর্বত্র রাজনীতি করেন না, মানুষের পেটের ভাত নিয়ে রাজনীতি করেন না দয়া করে। সত্যি এই যে লিখেছি আমরা ভূতেদের পোয়া 12, সত্যি ভূতেদের পোয়া 12, মানে আমাদের রাজ্যে, এই রাজ্যে কিন্তু ভূতেদের সত্যি ভবিষ্যৎ আছে। এখানে ভূতেরা ভোট দেয়, ভূতেরা রেশন পায়, ভূতেরা সরকারি বাড়ি পেয়ে যায়। হে মায়া, অদ্ভুত মায়া, এমনই মায়া যে পঞ্চভূতে বিলীন হলেও অধিকার কিন্তু যায় না। বাংলার কোট আনকোট তুষ্টিকরণের রাজনীতিতে ভূতেরা ভবিষ্যৎ বাগিয়ে নিয়েছে। রাজ্য সরকারের বাউরি কালচারাল বোর্ড, সেখানেও ঢুকে পড়েছে ভূত। মৃত ব্যক্তি বাউরি কালচারাল বোর্ডে ঠাঁই পেয়ে গেছেন কি করে, এই নিয়ে এখন হইচই। গত বছরের 20শে ডিসেম্বর মারা গিয়েছেন কেশব বাউরি। আবার বলি, গত বছরের 20শে ডিসেম্বর মারা গিয়েছেন কেশব বাউরি। মাত্র কদিন আগে 4 অগস্ট বাউরি বোর্ড ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার। পশ্চিম বর্ধমান জেলার কালীপাহাড়ির কেশব বাউরিকে কি করে সেই বোর্ডে রাখতে পারলো রাজ্য? কি করে এটা সম্ভব? একটা বোর্ড তৈরি হচ্ছে, যাদের সেই বোর্ডে রাখা হচ্ছে তারা জীবিত না মৃত সেই খবরটুকু থাকবে না, প্রশাসনের কাছে থাকবে না। দায় সারা দায়িত্ব তার মানে, তাই না? নাকি ভূতেদের সামনে রেখে আড়ালে আরও কোনো ভবিষ্যৎ গোছানো হচ্ছে, মানে আখের গোছানো হচ্ছে? বোর্ড মানেই তো কোটি কোটির নাড়াচাড়া। এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে ওনার নামটা কিভাবে এলো। দেখুন, আমরা তো হচ্ছি যে আমরা জাস্ট, আমি ভাইস চেয়ারম্যান, ফোন করে জানানো হয়েছে অফিসিয়ালিভাবে, এবং আজকে সেই বোর্ড মিটিংয়ে উপস্থিত থেকে বুঝলাম যে একজন মারা গেছে বলে, এবং তাকে আমরা জানতাম। এটা নিয়ে আলোচনা হয়েছে, যিনি মারা গেছেন সেই খবরটা প্রথম আমাদের এই বোর্ড মিটিংয়ে আমি প্রথম শুনলাম চেয়ারম্যান হিসেবে। তো তার পরিপ্রেক্ষিতে বাকি যে 3 জন অসুস্থ রয়েছেন যারা আসেননি, তাদের ক্ষেত্রে রেজুলেশন নেওয়া হলো যে পরপর যদি এই নতুন বোর্ডের মাধ্যমে যাদের নাম রয়েছে তাদের যদি এই আজের থেকে পরপর 3টা মিটিংয়ে যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা রেজুলেশন করে জানিয়ে দেবো যে ওনারা 3টা মিটিংয়ে অ্যাবসেন্ট ছিলেন। এই অবস্থায় আমরা কি বলবো, এটা সম্পূর্ণ সরকারের ব্যাপার। সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবে চলবো। এটা আমরা জানালাম, আজকে যে নিমৃত আছেন সেটা আমরা রেজুলেশন করলাম, সেটা আমাদের এখান থেকে জানানো হবে, অফিসিয়াল ভাবে জানানো হয়েছে। 18 জন সদস্যের মধ্যে বাউরি বোর্ডে জায়গা পেলেন এমন একজন যিনি মারা গিয়েছেন। বোর্ডের প্রাক্তন বা বর্তমান চেয়ারম্যানের এটা নজরে পড়লো না, কেউ আগে জানতেই পারলেন না। বোর্ডের চেয়ারম্যানের ভূমিকাটা তাহলে কি? বাউরি সম্প্রদায়ের উন্নয়নে 2021-এ বাউরি কালচারাল বোর্ড তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাউরি সমাজের ব্যক্তিদের নিয়ে ওই বছরই গঠিত হয় বোর্ড। বোর্ডের সব সদস্যই সরকার মনোনীত। বোর্ডের পদে একাধিক সরকারি আধিকারিককেও রাখা হয়। বোর্ডের জন্য বরাদ্দ হয় বেশ কয়েক কোটি টাকা। দেখুন, এই বোর্ড গড়ে বাউরি সমাজের কি উন্নতি হয়েছে, কত কোটি সেখানে ঢালা হয়েছে, কি কাজে লেগেছে, সেগুলো রাজ্যই জানে, রাজ্য নিশ্চয়ই হিসেব দেবে। কিন্তু সরকার যদি সত্যি এটা নিয়ে খুব সিরিয়াস হতো, তাহলে বোর্ডে একজন মৃত ব্যক্তি ঠাঁই পেতে পারতেন না। বিজেপি বলছে এটা ধোঁকা। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, মানে মানুষকে শুধু আইওয়াস এটা দেখানো হচ্ছে যে সরকারি লোক আছে, কিন্তু তিনি মৃত হয়ে গেছেন, এই মুহূর্তে নেই উনি।
তাতেও কিন্তু ওনার নাম কেটে বাদ দেওয়া হচ্ছে না। এটাই তো তৃণমূলের অপসংস্কৃতি, এটাই তো বলতে চাইছি যে এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে আর কতদিন রাখবেন মাননীয়, তার জবাব দেবে 2026-26 মানুষ জবাব দেবে। বিবাহ বিচ্ছেদ হলো না কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ চেয়ে 2017 সালে আলিপুর কোর্টে মামলা করেছিলেন শোভনবাবু। আলিপুর কোর্ট আজ সেই মামলা, সেই আবেদন খারিজ করে দিল। শোভনের সঙ্গে একসঙ্গে একই বাড়িতে ফের থাকতে চেয়ে রত্না যে পাল্টা আবেদন করেছিলেন তাও আদালত আজকে গ্রাহ্য করেনি। আলটিমেটলি সত্যের জয় হয়েছে। শোভনবাবু যে পিটিশনটা ফাইল করেছিলেন ডিভোর্সের জন্য, তাতে যা যা অ্যালিগেশন দিয়েছিলেন সেগুলো উনি একটাও প্রুফ করতে পারেননি। শোভন চট্টোপাধ্যায়ের ছেলে বাবাকে দু হাত তুলে বাড়িতে ফিরে আসতে বলছেন। তিনি বলছেন এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, বাবা তুমি ফিরে এসো। I'm opening my arms and I'm telling my father that please come back. Nothing is too late and we will fix it. সত্যি এক বিচিত্র রায়। আমাদের যে সিদ্ধান্ত একদিন 12ই সেপ্টেম্বর নিয়েছিলাম, দুজনে হাত ধরেছিলাম, আজকে সেটাকে না সম্পূর্ণভাবে একটা প্রপার সিল পড়লো, সোশ্যাল সিল, লিগাল সিল, সমস্ত। আর এই বিবাহের যে বন্ধনটা আইনত একটা সুতো সরুই, সেটাকে কিভাবে ছিন্ন করতে হয় সেটা দেখব। এবার কিন্তু এই লড়াইকে হাইকোর্টে নিয়ে যাওয়ার জন্য কোমর বাঁধছেন শোভন বৈশাখী। এদিকে রত্না চট্টোপাধ্যায় তার সাফ কথা, নিজের জন্য নয় সন্তানদের মুখের দিকে তাকিয়েই তিনি 8 বছর এই আইনি লড়াই লড়ে এসেছেন। আমি 8 বছর ধরে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছি আমার বাচ্চাদের জন্য, কারণ আমার এক ছেলে এক মেয়ে, আপনারা সকলে জানেন। তাদের উপর, আমার উপর ছাড়ুন, তাদের উপর যেভাবে মানে অত্যাচার করা হয়েছে মানসিকভাবে, সেই লড়াইটাই আমি 8 বছর ধরে লড়লাম। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।